This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যে এসআইআর চলছে এবং তারই মধ্যে বাংলায় ভোটের নিরাপত্তা নিয়ে এবারে তৎপর হলো কমিশন। বাংলার ভোটে এবারে কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন? আজ দিল্লিতে কমিশনের বৈঠকে থাকবেন রাজ্যের সিইও মনোজ আগরওয়াল। শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, এই যে বৈঠক হতে চলেছে, এই বৈঠকে মূলত কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করা হতে পারে? মধুকল্পিতা, এসআইআর শেষের সাথে সাথেই বলা যেতে পারে বাংলায় যে ভোট সেটার একেবারে শুরু হতে চলেছে এবং তার আগেই জানুয়ারিতেই এই বাহিনী কীরকম হবে, কেন্দ্রীয় বাহিনী কোথায় কত দরকার রয়েছে, নিরাপত্তা কেমন হবে, এই সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক আজকে দিল্লিতে রয়েছে, যেখানে একমাত্র সিইও তিনি উপস্থিত থাকবেন। দিল্লিতে ফুল বেঞ্চের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে বিধানসভা ভোট যেখানে রয়েছে সেই সমস্ত রাজ্যের সিইওরাও এই বৈঠকে অংশগ্রহণ করবেন। এই বৈঠকে যোগ দেওয়ার আগে এখানকার যে সমস্ত নোডাল অফিসাররা রয়েছেন নিরাপত্তার খাতিরে কোন জায়গায় কীরকম এই মুহূর্তে নিরাপত্তা সেটার একটা রিপোর্ট তৈরি করা হয়েছে। সীমান্তবর্তী এলাকায় কতখানি নিরাপত্তা নিখুঁত রয়েছে বা করার প্রয়োজনীয়তা রয়েছে সেইগুলো নিয়েও একটা রিপোর্ট তৈরি করা হয়েছে সিইও দফতরের পক্ষ থেকে। সেই রিপোর্টটাই আজকে তুলে দেওয়া হবে এখানকার সিইওর পক্ষ থেকে। এর উপরে ভিত্তি করে কেন্দ্রীয় বাহিনী কত হবে বিধানসভা ভোটের আগে সেটা নিয়েই প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেবে কমিশন। একই সঙ্গে যেহেতু এখনও পর্যন্ত দফা নিয়ে কিছু আলোচনা হয়নি, সেই যত দফা হবে সেই দফা অনুযায়ী কেন্দ্রীয় বাহিনী কীরকম হবে সেটা নিয়েও আলোচনা হতে পারে। তবে মূলত কেন্দ্রীয় বাহিনী কতখানি এই রাজ্যের জন্য প্রয়োজন বিধানসভা নির্বাচনের জন্য আজকের তার একটা প্রাথমিক নকশা তৈরি করবে জাতীয় নির্বাচন কমিশন। ধন্যবাদ তোমাকে। মুখ্যমন্ত্রীর চিঠির পর এবারে গণেশ কুমারকে পাল্টা চিঠি শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ বিরোধী দলনেতা। ভোটের জন্য ভুয়ো ভোটারদের সুরক্ষা দিচ্ছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কিত হয়ে পড়েছেন। এসআইআর স্থগিত করতে চেয়ে মমতার আবেদনে তা প্রমাণিত। সিইতে লেখা যে চিঠি, সেই চিঠিতে দাবি করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জ্যোতির্ময় রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি। জ্যোতির্ময়, প্রথমে দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গণেশ কুমারকে চিঠি দিলেন, এবারে পাল্টা চিঠি দিচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তিনি যে বিষয়গুলোকে উল্লেখ করেছেন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ভোটারের জন্য ভুয়ো ভোটারদের নাকি সুরক্ষা দিচ্ছে তৃণমূল, এই অভিযোগটাই তিনি করেছেন। দেখো, কোন অভিযোগটা এই মুহূর্তে নির্বাচন কমিশন মান্যতা দেবে তা আজ যে বৈঠক হচ্ছে সেই বৈঠকের পর কিছুটা হলেও আমাদের সামনে স্পষ্ট হতে পারে। আজকের বৈঠক অর্থাৎ আমরা জানি যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে ডাকা হয়েছে দিল্লিতে। তিনি আজকে জাতীয় নির্বাচন কমিশনের অফিসে রয়েছেন। দুপুর 12টা থেকে এই বৈঠক শুরু হতে চলেছে এবং এইখানে মূলত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে আলোচনা হবে, অর্থাৎ ভোটমুখী যে রাজ্যগুলি রয়েছে সেখানে কত কেন্দ্রীয় বাহিনী কোথায় মোতায়েন হবে। কিন্তু এর পাশাপাশি যে দুটো চিঠি এই মুহূর্তে জাতীয় নির্বাচন কমিশনে পৌঁছেছে সেই দুটো চিঠি যথেষ্ট গুরুত্বপূর্ণ। মুখ্যমন্ত্রী তিনি কি অভিযোগ করেছেন? মুখ্যমন্ত্রী তিনি অভিযোগ করছেন সরাসরি যে রাজ্যের ডকুমেন্টস গ্রহণ করা হচ্ছে না, অর্থাৎ যে ডোমিসাইল সার্টিফিকেট রাজ্য সরকার বা রাজ্য প্রশাসন ইস্যু করছে সেটা গ্রহণ করা হচ্ছে না। এক একটা রাজ্যের ক্ষেত্রে এক এক রকম নিয়ম প্রণয়ন করছে জাতীয় নির্বাচন কমিশন, যা কখনোই যুক্তিগ্রাহ্য নয়। এবং তার পাশাপাশি বলা হচ্ছে যে সমস্ত রীতিনীতির বাইরে বেরিয়ে সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন সার্কুলার দেওয়া হচ্ছে, যা কখনোই এক্ষেত্রে মানা হবে না বলে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন। অপর দিক থেকে যে কথা বিরোধী দলনেতা তার চিঠিতে জানাচ্ছেন যে ভুয়ো ভোটারদের ইনক্লুড করার জন্যই এই ধরনের যাবতীয় প্রক্রিয়া চালাতে চাইছে রাজ্য সরকার, যা কোনোভাবেই যেন যুক্তিগ্রাহ্য না হয়। স্বাভাবিকভাবেই এই দুতরফের অভিযোগের প্রেক্ষিতে কোন বক্তব্য জাতীয় নির্বাচন কমিশন গ্রহণ করবে আমাদের নজর থাকবে মূলত সেদিকেই। মধুকল্পিতা, ধন্যবাদ তোমাকে। রাজ্যের একসঙ্গে এসআইআর ঘোষণা হয়েছিল, সেখানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই কেন আলাদা নিয়ম? প্রত্যেকদিন নিয়ম পাল্টানো হচ্ছে, তার কারণটা কি? এগুলো তো উত্তর দিতে হবে গণেশ কুমারকে। হ্যাঁ, আর কেন মৃত্যু মিছিল পশ্চিমবঙ্গে, তার দায় কে নেবে? সেই ক্ষেত্রে উত্তর দেওয়ার বদলে বলা যায় না গণেশ কুমার যেহেতু বিজেপির তৈরি করা লোক, প্রতিভু, তাই গণেশ কুমার বলতেই পারেন শুভেন্দু অধিকারীকে, বাছা তুমি একটা পাল্টা যে কোনো একটা চিঠি দাও,
আমি যেরকম বলবো যে আরেকটা চিঠি পেয়েছি, আমরা দেখছি। এ সব শয়তানি বুদ্ধি, ষড়যন্ত্র। এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে কমিশনকে তৃতীয় চিঠি মুখ্যমন্ত্রীর। এবারে রাজ্যের দেওয়া ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে সংঘাত। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি মুখ্যমন্ত্রীর। রাজ্যের সার্টিফিকেট মান্যতা না পেলে স্থগিত করা হোক এসআইআর প্রক্রিয়া। জ্ঞানেশ কুমারকে লেখা চিঠিতে দাবি মুখ্যমন্ত্রী, প্রস্তুতি ছাড়াই এসআইআর হচ্ছে বলে আরও একবার দাবি মমতার। কমিশনের বিরুদ্ধে অপরিকল্পিত ত্রুটিপূর্ণ এসআইআর করার অভিযোগ। কমিশনের কাজে গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তি বিপন্ন, চিঠিতে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। এই নিয়ে তৃতীয়বার এসআইআর স্থগিত চেয়ে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর চিঠি ব্যবহার করে জ্ঞানেশ কুমারজিকে লেখাটাই অবৈধ এবং অসাংবিধানিক। মুখ্যমন্ত্রীর লেটার ইউজ করা যায় না। মুখ্যমন্ত্রী একটি সাংবিধানিক পোস্ট, মুখ্যমন্ত্রী একটি প্রশাসনিক পোস্ট। মুখ্যমন্ত্রী যদি উনার যে পার্টি আছে, যাকে আমি কোম্পানি বলি, ফ্যামিলি কোম্পানি, সেই তৃণমূল কংগ্রেসের প্যাডে লেখা উচিত ছিল। তিনি নিশ্চয়ই একটি রাজনৈতিক দলের নেতৃত্ব করেন, চেয়ারপারসন, ব্যবহার করা উচিত ছিল তৃণমূলের প্যাড। এই চিঠিটাকে আমি মনে করি ইলেকশন কমিশনে ছিঁড়ে ফেলে দিয়ে ডাস্টবিনে ফেলে দেওয়া উচিত। আর বাঙালি হিসেবে, একজন বিরোধী দলনেতা হিসেবে এটা আমার কাছে লজ্জার। সব থেকে বড় কথা হচ্ছে এ পর্যন্ত দেখা যাচ্ছে যে প্রায় 100টির বেশি অ্যামেন্ডমেন্ট করা হয়েছে এই প্রয়োগ বিধিতে। প্রত্যেক দিন একটা না একটা আসছে, কখনো একদিনে দুটো করে অ্যামেন্ডমেন্ট আসছে যে এবার এইটা করো, এবার ওইটা করো। যারা ভোটার তারা আত্মহত্যা করেছেন, কেন হয়েছে এর জবাব দেবে না ইলেকশন কমিশন? এটা অপরিকল্পিত নয়। ভোটার লিস্ট সংশোধন, তার জন্য মানুষকে আত্মহত্যা করতে হচ্ছে, মানুষ মারা যাচ্ছে। এর থেকে বড় অভিযোগ ইলেকশন কমিশনের এই বিরুদ্ধে আর কি হতে পারে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রী। সমাজ মাধ্যমে মমতাকে শুভেচ্ছা জানালেন মোদী। মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদি সম্বোধন মোদীর। শুভেচ্ছায় মমতার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রীর জন্মদিনের শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রীর। সমাজ মাধ্যমে মমতাকে শুভেচ্ছা জানালেন মোদী। মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদি সম্বোধন নরেন্দ্র মোদীর। শুভেচ্ছায় মমতার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী একটা নামকা ওয়াস্তে কাজ করেছেন, বাঁ হাতে মনসাকে পুজো দেওয়ার মতন করে, লক্ষিন্দরের সেই এরকম করে একটা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। উনি কি মনে করেন যেভাবে তিনি নাম নিয়ে টোপটিটকিরি করেছেন, তাতে এই একটা শুভেচ্ছা বার্তাতে সেই পাপ ধোয়া সম্ভব নয়? আর অন্যদিকে সিপিএম এর এই সব কিছুতেই ঘোলা জলে মাছ ধরতে যাব, তাই জন্যই তারা অপ্রাসঙ্গিক হয়ে গেছে। প্রথম কথা হচ্ছে সিপিএম এখন হচ্ছে ছাগলের তৃতীয় সন্তান, এবং তারা মনে করে যে রাজনীতিতে বিরোধী মানে হচ্ছে শ্রেণী শত্রু। আমরা সেটাতে বিশ্বাস করি না, এবং সেটা আমরা বুক ফুলিয়ে বলি। আমরা সিপিএম নেতার জন্মদিনেও তাকে শুভেচ্ছা জানাবো। তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী বলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানাবে না তা হয়? আচ্ছা, তাহলে সিপিএম কে প্রশ্ন করুন, পিনারাই বিজয়নের জন্মদিনে যখন প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানান, বা পিনারাই বিজয়ন গিয়ে যখন প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন এবং পিএমসি স্কুলকে প্রায় মেনে নেয়, পরে উইথড্র করে সেটা আলাদা বিষয়, কিন্তু পিএমসি স্কুলকে মেনে নেয়, তার মানে কি সিপিএম এর সাথে নরেন্দ্র মোদীর সেটিং আছে? এই সুসম্পর্কটা থাকারই কথা, কিন্তু ওদের সেটা বারবার কেন বলতে হয়? এই যে কেন বলেছে বলে আপনি উৎসাহ দেখাচ্ছেন, কারণ ওদের ভাব দেখায় যে দুজন দুজনের শত্রু, দুজনেরই যে টিকিটা এক জায়গাতে বাধা, এবং আরএসএস এর পারপাস সার্ভ করার জন্যই বিজেপি, সেই পারপাস সার্ভ করার জন্যই তৃণমূল। এটা যত ধরা পড়ে যাবে তত আবার আমরা ঝগড়া করছি, বিরোধ আছে, এটা দেখাতে হবে বলেই, বন্ধুত্ব আছে, পারস্পরিকভাবে দেখাতে হবে।
দেখুন 100 দিনের কাজের নামকরণ নিয়ে এবারে পাল্টা প্রচারে বিজেপি। ভিভি রামজি নিয়ে গ্রামে গ্রামে প্রচারে নামছে গেরুয়া ব্রিগেড। বাংলা সহ ভোটমুখী রাজ্যগুলিতে প্রচার চালাবে বিজেপি। বিশেষ গুরুত্ব পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকায়। প্রচার কৌশল ঠিক করতে সাংসদ বিধায়কদের সঙ্গে বৈঠক করবে কেন্দ্রীয় নেতৃত্ব। 100 দিনের কাজের নামকরণ নিয়ে এবারে পাল্টা প্রচারে বিজেপি। ভিভি রামজি এই নিয়ে গ্রামে গ্রামে প্রচারে নামছে গেরুয়া ব্রিগেড। জ্যোতির্ময় রয়েছেন আমাদের প্রতিনিধি। জ্যোতির্ময়, এই যে প্রচারে গেরুয়া ব্রিগেড নামতে চলেছে, তাদের পাখির চোখ অবশ্যই বাংলা সহ যে ভোটমুখী রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যগুলো। দেখো, মনরেগা বাতিল হয়ে যাওয়ার পর এবং ভিভি রামজি নতুন প্রকল্প আসার পরে তৃণমূল কংগ্রেস তারা সংসদের অভ্যন্তরে রাতভর ধর্নায় বসেছিল এবং বাংলার বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস প্রচার করছে যে আদতে মনরেগা প্রকল্প বন্ধ করে দিয়ে যে বকেয়া রাজ্যের রয়েছে সেই বকেয়া টাকা যাতে না দিতে হয় সেই ব্যবস্থা করলো কেন্দ্রীয় সরকার। এবং এই প্রচার শুধুমাত্র তৃণমূল করছে না, কংগ্রেস তারা সারা দেশব্যাপী 8 জানুয়ারি থেকে 25 ফেব্রুয়ারি পর্যন্ত মনরেগা বাঁচাও সংগ্রাম তারা শুরু করছে এবং তারা দেশব্যাপী প্রকল্প নিয়েছে, কর্মসূচি নিয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পাল্টা প্রচার করার জন্য নির্দেশ দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। যে খবর আমাদের কাছে আসছে, স্বয়ং বিজেপি সভাপতি জেপি নাড্ডা, কার্যনির্বাহী সভাপতি নীতিন নবীন এবং বিজেপির সাধারণ সম্পাদক সংগঠন বিএল সন্তোষ তারা একটি বৈঠক করেছেন, যে বৈঠকে সমস্ত কেন্দ্রীয় মন্ত্রীরা ছিলেন, সমস্ত এমপিরা ছিলেন এবং এই বৈঠকে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান তিনি ব্রিফ করেছেন যে কেন এই নতুন আইন আনা হয়েছে, কোথায় কোথায় চুরি হচ্ছিল। এবারে এই বিষয়গুলি বিভিন্ন জায়গায় প্রচারে নিয়ে আসা হবে। যে খবর আমাদের কাছে আসছে যে বাংলার এমপি এবং এমএলএদের অর্থাৎ বিজেপি এমপি এবং এমএলএদের সঙ্গে আলাদা করে বৈঠকে বসবেন বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব, তাদের কি বলতে হবে বুঝিয়ে দেওয়া হবে এবং তারপর প্রত্যেকটা বুথে বুথে বাড়ি বাড়ি গিয়ে ডোর টু ডোর ক্যাম্পেইন করবে এ বিষয়ে বিজেপি। ধন্যবাদ তোমাকে। আরএসএস, তৎকালীন জনসংঘ এবং এখন যে বিজেপি যারা সেই মতাবলম্বী সেই লোকরা হত্যা করেছিল গান্ধীজিকে, আর তাদেরই উত্তরসূরি তারা আজকে মহাত্মা গান্ধীর নামটা মুছে দিতে চাইছে, জাতির জনক মহাত্মা গান্ধীর নাম মুছে দিতে চাইছে। তারা ধর্মীয়করণ করছে জাতীয় একটা প্রকল্পকে আর একটা আইনকে। এর থেকে তো নিন্দনীয় কিছু হতে পারে না। বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, এই যে 100 দিনের কাজের নামকরণ নিয়ে এবারে আপনাদের যে কর্মসূচি সে বিষয়কে কটাক্ষ করতে ছাড়ছে না অবশ্য বিরোধীরা। না, বিরোধীরা বলতে কি, বিরোধীরা বলতে তৃণমূল কংগ্রেস। ওরা তো 100 দিনের কাজের টাকা মানুষের কাছ পর্যন্ত পৌঁছাতেই দিল না। যারা পুরো টাকা মেরে জনগণকে ধোকা দিল, জনগণকে চিট করলো, তারা একটাও শব্দ করার অধিকারী নয়। অতএব সেই কারণে 100 দিনের কাজ যেখানে সারা দেশ জুড়ে একটা দারুণ জনবিপ্লব তৈরি করেছে, মানুষের সহায়তা এসে দাঁড়িয়েছে, হাতে কাজ দিয়ে দিয়েছে, মানুষের অর্থনৈতিক স্থিতি ফিরিয়ে দিয়েছে। আর পশ্চিম বাংলায় সেই 100 দিনের কাজ যে টাকা না পেয়ে 100 দিনের কাজের সর্বনাশ এমন করে দিয়েছে তৃণমূল কংগ্রেস যে মানুষ দিশেহারা, মানুষ অসহায়। অতএব তৃণমূল কংগ্রেসের 100 দিনের কাজের নাম পরিবর্তন হলো কি না হলো এ নিয়ে কোনো কিছু বলার কোনো অধিকার নেই। ধন্যবাদ আপনাকে। আবার আমাদের নজর রাখতে হবে সন্দেশখালীর দিকে। দেখুন, বছরের শুরুতেই আবারও খবরের শিরোনামে চলে এলো এই সন্দেশখালী। ন্যাজটে এবারে পুলিশের ওপর হামলা, সেই হামলাকাণ্ডে আরো 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এখনো পর্যন্ত অধরা মূল অভিযুক্ত মুসা মোল্লার বড় ভাই এবং 2 ভাইপোকে গ্রেফতার করেছে পুলিশ। এই নিয়ে হামলার ঘটনায় এখনো পর্যন্ত 12 জন গ্রেফতার। মুসা মোল্লা সহ 3 ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ ছিল। ঘটনার পর মুসা সহ তার ভাইয়েরা পলাতক ছিল। ফোন লোকেশন ধরে মুসার বড় ভাই এবং 2 ভাইপোকে পাকড়াও করে পুলিশ। ন্যাজটে পুলিশের ওপর হামলা কাণ্ডে আরো 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এখনো পর্যন্ত অধরা মূল অভিযুক্ত মুসা মোল্লার বড় ভাই এবং 2 ভাইপোকে গ্রেফতার করেছে পুলিশ। এই নিয়ে হামলার ঘটনায় এখনো পর্যন্ত 12 জন গ্রেফতার। মুসা মোল্লা সহ তার 3 ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ ছিল। ঘটনার পর মুসা সহ তার ভাইয়েরা পলাতক ছিল। ফোন লোকেশন ধরে মুসার বড় ভাই এবং 2 ভাইপোকে পাকড়াও করেছে পুলিশ।
সন্দেশখালীতেই রয়েছে, সেটা এই ছবিগুলো দেখলেই প্রমাণ হয়ে যায়। একবার 2 বছর আগের ঘটনা আপনাদের মনে করিয়ে দিই। ইডির আধিকারিকেরা যখন শেখ শাহজাহানের বাড়িতে রেইড করতে যাচ্ছিলেন, ঠিক তখনই ইডির আধিকারিকদের উপর চড়াও হয়েছিলেন শেখ শাহজাহানের অনুগামীরা। সেই ছবিটা একদিকে দেখাচ্ছি 2024 সালের ছবি, আর 2026 অর্থাৎ এই বছরের শুরুর ছবিটা দেখুন। পুলিশ যখন যাচ্ছে তখন পুলিশের উপরও আক্রমণ করা হচ্ছে। ঘটনাস্থল সেই সন্দেশখালী, যে সন্দেশখালী বারবার উত্তপ্ত হয়ে উঠেছে, সেই সন্দেশখালীর ছবি দেখাচ্ছেই। আর এবারে আমাদের নজর রাখতে হবে ভাটপাড়ার দিকে। ভাটপাড়ায় শুট আউট, গ্রেফতার 5 অভিযুক্ত। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি পুলিশের। এলাকা দখলকে কেন্দ্র করে গতকাল বিকেলে উত্তপ্ত হয়ে ওঠে ভাটপাড়ার নিমতলা এলাকা। বাইকে করে এসে 4 রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। তল্লাশিতে 5 জন ধরা পড়লেও উদ্ধার হয়নি কোনো আগ্নেয়াস্ত্র। ভাটপাড়ার দিকে আমাদের নজর রাখতেই হবে। ভাটপাড়াতে যে ঘটনা, সেই ঘটনায় ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে 5 জন অভিযুক্তকে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এলাকা দখলকে কেন্দ্র করে গতকাল বিকেলে উত্তপ্ত হয়ে ওঠে ভাটপাড়ার নিমতলা। বাইকে করে এসে 4 রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। তল্লাশিতে 5 জন ধরা পড়লেও উদ্ধার হয়নি কোনো আগ্নেয়াস্ত্র। পার্ক সার্কাসে বাড়ির চাঙর ভেঙে মৃত্যু। রাতে ঘুমানোর সময় বাড়ির চাঙর ভেঙে বিপর্যয়। বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। পার্ক সার্কাসের লোহাপুলের কাছে দুর্ঘটনাটি ঘটে। এক শিশু সহ 3 জন জখম হন। 40 বছরের পুরনো ওই বাড়িতে ভাড়া থাকতেন তারা। পুরনো বাড়ি রক্ষণাবেক্ষণ করা হয়নি বলে অভিযোগ। প্রশ্ন পুরসভার নজরদারি নিয়ে। ऊपर का ले अंदर के अंदर का भी ले सब पोजीशन का हो रहा है दीवार के ऊपर ले ले लिया तो चलो घर जाओ ले इधर का हां इधर का सब ले जाओ हमरा टीन है लगा ये पूरा टीम बिल ले ले फोर का हो सकता जहां अभी हुआ हादसा हुआ। কড়িয়া থানা এলাকার শামসুল হুদা রোড, পার্ক সার্কাস লোহাপুল সংলগ্ন ঠিক যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি, এই গলির ভেতরেই থাকা একটি বহুতল। সেই বহুতলের একেবারে গ্রাউন্ড ফ্লোরের ছাদের একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ভয়াবহ বিপত্তি। বছর 61 এক বৃদ্ধা, তার ইতিমধ্যেই মৃত্যু হয়। এই যে বাড়িটি বা বহুতলটি, সেই বহুতলের রক্ষণাবেক্ষণ দীর্ঘদিন ধরেই হয়নি। এমনকি সেক্ষেত্রে যে অভিযোগ সামনে উঠে আসছে যে মালিকের বিরুদ্ধে, যে তাকে যারা ভাড়াটিয়ারা রয়েছেন ওই বাড়িতে, তারা বারবার রক্ষণাবেক্ষণের জন্যে বা মেরামতির জন্যে অনুরোধ করলেও কোনো রকম কোনো সুরাহা হয়নি। আর তার ফলেই কিন্তু এদিন এই যে ছাদের একাংশ, একতলার ছাদের একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। তবে ওই যে বহুতল, সেই বহুতলের অন্যান্য যারা ভাড়াটিয়ারা রয়েছেন, তারা কিন্তু যেটা অভিযোগ করছেন যে ওই বাড়ির অন্যান্য অংশেও কিন্তু ঠিক একইভাবে ভয়ঙ্কর অবস্থা হয়ে রয়েছে বা বিপজ্জনক পরিস্থিতি হয়ে রয়েছে। দীর্ঘদিন ধরেই তারা বাড়ির মালিককে মেরামতির জন্য দাবি করলেও কোনো রকম কোনো সুরাহা হয়নি, যার ফলশ্রুতি এদিন এই বৃদ্ধার প্রাণহানির ঘটনা ঘটল। ইতিমধ্যেই কড়িয়া থানার পুলিশ তারা গোটা বিষয়টি খতিয়ে দেখছেন। তবে লিখিতভাবে এখনও পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি। তবে কড়িয়া থানার পুলিশ একদিকে যেমন রয়েছে, তার পাশাপাশি পুরসভার যারা আধিকারিকরা রয়েছেন, তারাও কিন্তু গোটা বিষয়টির উপরে নজর রাখছেন। ক্যামেরায় কল্যাণের সঙ্গে সুপ্রিয় গুহ, টিভি। রাত 3টে নাগাদ ঘটেছে। মানে এটা বহু পুরনো বাড়ি, একটা মানে ছাদের একটা চাং একটা পড়ে একটা দুর্ঘটনা হয়ে গেছে। এটা ইনসিডেন্ট অ্যাক্সিডেন্টই বলতে পারেন। কিন্তু বাড়িওয়ালাকে চাই, যেহেতু আপনি একটা কোনো প্রপার্টির যখন মালিক হচ্ছেন, তো আপনারা দায়িত্বের মধ্যে, একটা লোকের জীবন নিয়ে খেলা এটা ঠিক না। এই একটা বড় দূর, এরা বারবার বলে, টেনেন্টরা বারবার বলেছে কি এটাকে রিপেয়ারিং করে দিন, কিংবা কোনো রকম করে হোক। আপনি বুঝতে পারছেন তো আমি কী বলতে চাইছি। হয়তো কিছু বাড়িওয়ালা দিয়ে দিই কিংবা টেনেন্ট মিলে ঝুলে, লোকের প্রাণটাও বেশি। এই যে বাড়িতে দুর্ঘটনা হয়েছে ওতে প্রায় 4 জন ছিল, 4-5 জন ছিল। তার মধ্যে 3 জন, একজন মারা গেছেন। এই বাচ্চা মানে 10-12 বছর এরকম কিছু সামথিং কিছু হবে, তাকে লেগেছে, ওই নাকে লেগেছে, আর এই দিকটা মাথার দিকে লেগেছে। একই ফ্যামিলির সবাই। নজর রাখতে হবে
বাংলাদেশের দিকে। বাংলাদেশের কট্টরপন্থীদের রোষে হিন্দু ব্যবসায়ীরা, স্বর্ণ ব্যবসায়ীর মুখ বেঁধে 30 ভরি সোনার গয়না ছিনতাই। সোনার ব্যবসায়ী শুভ পোদ্দারের কাছ থেকে সোনা লুট, যাত্রী বেশে অটোতে উঠে লুট করা হয় বলে অভিযোগ। বিশ্বজুড়ে নিন্দার ঝড়ের পরেও কমছে না কট্টরপন্থীদের দাপট। এর আগে ওষুধ ব্যবসায়ী খোকন দাসকে মেরে টাকা লুট করা হয়েছিল। পদ্মাপাড়ে বেছে বেছে হিন্দুদের টার্গেট করা হচ্ছে। ওপার বাংলায় চরম নৈরাজ্য, ঘুমিয়ে কি ইউনূস সরকার? ওপার বাংলায় হিন্দু নির্যাতন, এপার বাংলায় বিদ্যুৎজনীদের প্রতিবাদ ঠিক কোথায়? কেন পথে নামছেন না তারা? প্রশ্ন শ্রমিক ভট্টাচার্যের। আজকে ওপার বাংলার দিকে তাকান, এই যারা বুদ্ধিজীবী চিত্র পরিচালক আছেন, যারা এদিক থেকে ওদিকে যান আর যারা ওদিক থেকে এদিকে লোক ধরে নিয়ে আসেন, যারা বলেন আমরা ভাষায় এক, ভালোবাসায় এক, আমরা তো দুজনই বাংলা ভাষায় কথা বলি, আমরা বাংলায় স্বপ্ন দেখি, বাংলায় কবিতা লিখি, বাংলায় আমরা ছবি করি। আজকে সেই বাঙালিরা কোথায়? রাস্তায় কোনো মোমবাতির মিছিল নেই, কোনো প্রতিবাদ নেই, কোন কবিতা নেই, কোন বক্তব্য নেই, নতুন কোন শর্ট ফিল্মেরও প্রস্তাবনা নেই, রাস্তায় মিছিল নেই, মোমবাতি হাতে নেই, হাতুড়ি বাজিয়ে অন্তত প্রতিবাদ আমরা দেখতে পেতাম, সেটা পর্যন্ত নেই। একতরফা আক্রমণ চলেছে একদিকে, ওই মানুষগুলোর পাশে কে দাঁড়াবে? আজকে সেই বাংলাদেশ যেটা 30 লক্ষ মানুষ মারা গিয়েছিল খান সেনার হাতে, পাকিস্তানি সেনার হাতে। শুধু হিন্দু মারা যায়নি, অগণিত মুসলমান সেখানে খুন হয়েছিল, মুসলমানের সংখ্যা ছিল সেখানে বেশি। আজকে তারা সেটা ভুলে গিয়ে শ্রীমতী গান্ধীর নামাঙ্কিত যে লাইব্রেরি, তার 70,000 বইতে আগুন লাগিয়ে দেয়। হিন্দু ভোট নিয়ে তৃণমূলকে নিশানা বিজেপির। গেরুয়া রেখে ভুলবেন না কটাক্ষ সুকান্ত। এবং বাংলাদেশের উদাহরণ টেনে হিন্দুদের একজোট হওয়ার ডাক অর্জুন সিং এর। ওই যে রাবণ কি পরে এসেছিল বলে গেরুয়া পরে এসেছিল। দেখ আমিও গেরুয়া পড়ছি এখন। দীঘাতে জগন্নাথ মন্দির, কলকাতাতে দুর্গাঙ্গন। হিন্দুরা ভাববে আমি বুঝি একদম গেরুয়া। পরে যেই আমি হরণটা করে নেব, ভোটে যেই যখন টিপটা পড়বে ইভিএমে হরণ হয়ে যাবে, অর্থাৎ লক্ষণ রেখা থেকে পার হয়ে গেল, সঙ্গে সঙ্গে ইনশাল্লাহ বলবো। তখন আর রামও বলবো না, তখন গেরুয়াও বলবো না। সেজন্য সাবধান থাকুন। যদি রাবণের গেরুয়া দেখে ভুল করেছেন, তাহলে সীতা কিন্তু হরণ হবেই, কেউ আটকাতে পারবে না। হিন্দু যারা আছে সব পার্টিতে, যে পার্টিতে ফরওয়ার্ড বলাকে হলেও আমি আহ্বান করব কি আসুন। এখন হিন্দু মুসলমান বাংলায় যেভাবে জিহাদিরা কবজা করছে, যেভাবে হিন্দু নিধন হচ্ছে বাংলাদেশে, বাংলা পশ্চিমবাংলায়, সমস্ত হিন্দুকে এক জায়গা হতে হবে। কেন মমতা ব্যানার্জি মুসলমানদের হাতে বাংলাকে বিক্রি করে দিয়েছে। এই জায়গা থেকে আমাদের সবাইকে শিক্ষা নেওয়া উচিত, আমাদের হিন্দু একসঙ্গে থাকা উচিত।